সামনেই ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। সব দিকে যখন টান টান উত্তেজনা, ঠিক সেই সময়েই একটা বড় রাজনৈতিক জোটের ভেতর থেকে এলো এক বিরাট চমক। চলুন এই শেষ মুহূর্তের খেলার ভেতরের খবরটা একটু জেনে আসা যাক। স্ক্রিনের ওপর এই সংখ্যাটা দেখুন, ২১৫। এখন সব আলোচনার কেন্দ্রে কিন্তু এই সংখ্যাটাই। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠিক এতগুলো আসনেই লড়তে যাচ্ছে। আর এই ঘোষণাটা এসেছে একদম শেষ দিনে, মানে মনোনয়ন প্রত্যাহারের ফাইনাল ডেতে। নির্বাচনের ঠিক আগু মুহূর্তে এত বড় একটা সিদ্ধান্ত, বুঝতেই পারছেন, এটা একটা বিশাল ব্যাপার। আর হ্যাঁ, এই সিদ্ধান্তটা কিন্তু একেবারে ফাইনাল। এরপর আর কোনো কিছু বদলানোর সুযোগ নেই। নির্বাচনের ঠিক আগেই এইরকম একটা সিদ্ধান্তই কিন্তু পুরো খেলার মাঠটাকে একদম ঘুরিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হল, জোটের পরিকল্পনা কি শুরু থেকেই এমন ছিল, নাকি এই ২১৫ সংখ্যাটার পেছনে অন্য কোনো গল্প আছে? চলুন সেটাই একটু খুঁজে বের করি। আসল চমকটা কিন্তু এখানেই। জামায়াতের প্রথম প্ল্যান ছিল ১৭৯টা আসনে লড়ার, কিন্তু শেষ পর্যন্ত তারা লড়ছে ২১৫টা আসনে। মানে হঠাৎ করেই ৩৬টা আসন বেড়ে গেল। কিভাবে? এই বাড়তি আসনগুলো এলো কোথা থেকে? এই পুরো পরিবর্তনের পেছনে আছে জোটের ভেতরের এক দারুণ নাটকীয় ঘটনা। ইসলামী আন্দোলন নামে একটা দলের এই জোটে যোগ দেওয়ার কথা ছিল। তাদের জন্য ৪৭টা আসন বরাদ্দ রাখা হয়েছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে তারা জোট থেকে সরে দাঁড়ায়। ইসলামী আন্দোলনের এই হঠাৎ সিদ্ধান্তে জোটে ৪৭টা আসন একদম ফাঁকা হয়ে যায়। আর এই শূন্যতায় জোটের বাকি শরিকদের জন্য, বিশেষ করে সবচেয়ে বড় দলটার জন্য, একটা বিশাল কৌশলগত সুযোগ তৈরি করে দিল। এই আসনগুলো কিন্তু শুধু খালি জায়গা পূরণ করার জন্য ভাগ করা হয়নি, বরং এটা ছিল জোটের প্রধান শক্তিকে আরও মজবুত করার একটা ক্যালকুলেটেড পলিটিক্যাল মুভ। অনেকটা দাবার বোর্ডের মতো, যেখানে একটা ঘুঁটি সরে গেলে পুরো খেলার চালই বদলে যায়। আর ভাবছেন এটা কোনো গুজব কি না? একদমই না। খোদ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই ব্যাপারটা কনফার্ম করেছেন। ফলে এই খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই থাকছে না। তবে জামায়াত কিন্তু সব আসন নিজেদের জন্য রেখে দেয়নি। জোটের ঐক্য ধরে রাখতে অন্য শরিকদেরও কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন, জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৩০টা আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টা, আর খেলাফত মজলিস পেয়েছে ১২টা আসন। সব মিলিয়ে জোট টিকিয়ে রাখার জন্য এটা ছিল একটা সূক্ষ্ম ব্যালেন্সের খেলা। তো এই নতুন হিসাব নিকাশের পর জোটের ভেতরের ক্ষমতার ভারসাম্যটা এখন ঠিক কোন দিকে? চলুন সংখ্যাগুলো একটু বিশ্লেষণ করে দেখি এই জোটের ড্রাইভিং সিটে আসলে কে বসতে যাচ্ছে। এই চার্টটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। জোটের মোট আসনে প্রায় ৭২% এখন জামায়াতে ইসলামীর হাতে, আর বাকি ৯টা দল মিলে পেয়েছে মাত্র ২৮%। সংখ্যাই বলে দিচ্ছে জোটের ক্ষমতার পাল্লা কোন দিকে কতটা ভারী। মানে এই ৭২% শুধু একটা সংখ্যা না, এটা জোটের অন্য শরিকদের জন্য একটা পরিষ্কার সিগন্যাল। যদি নির্বাচনে এই জোট জেতে, তাহলে ক্ষমতার মূল চাবিকাঠিটা কার হাতে থাকবে সেটা নিয়ে খুব বেশি ভাবনার অবকাশ নেই। আচ্ছা, আসন ভাগাভাগির জটিল অঙ্ক তো শেষ হলো, কিন্তু এটা তো ছিল প্রথম ধাপ। আসল খেলা তো মাঠে, তাই না? আর সেই মাঠের পরীক্ষা কিন্তু এখনও বাকি। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা, কাগজে কলমে যে নিখুঁত কৌশলটা সাজানো হলো, নির্বাচনী মাঠে কি সেটা একইভাবে কাজ করবে? শরিক দলগুলো কি একে অপরের জন্য আসলেই মন থেকে কাজ করতে পারবে? আসল চ্যালেঞ্জগুলো তো এখানেই। এক একটা দলের আদর্শ এক এক রকম। তারা কি কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার চালাতে পারবে? বিশেষ করে যে ৮৫টা আসনে জামায়াতের প্রার্থী নেই, সেখানে তাদের যে বিশাল কর্মী বাহিনী, তারা কি অন্য দলের প্রার্থীর জন্য নিজেদের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়বে? এই প্রশ্নগুলোর উত্তরের ওপরই কিন্তু নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করছে। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে থামে। আসন ভাগাভাগির পর এখন শুরু হবে ভোট ভাগাভাগি ঠেকানোর সবচেয়ে বড় লড়াই। এই জোট কি ভোটের এই কঠিন পরীক্ষায় পাস করতে পারবে? উত্তরটা তো নির্বাচনের দিনই পাওয়া যাবে।